খাওয়া শেষে সবাই গল্প করতে থাকলো বাইরের সোফায় বসেই। এক ফাঁকে ওর শাশুড়ি আম্মা বললেন, এই তোরা আসিফকে স্যার ও রুমে যাও বাবা, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, বিশ্রাম করো গিয়ে। আসিফ বলল, আম্মু যদি কিছু মনে না করেন, আমার কাল খুব আর্জেন্ট কাজ আছে, খুব ভোরে বেরোতে হবে। আজ আমি থাকতে চাইছি না, অন্য একদিন আসবো ইনশাল্লাহ। সেটা শুনে ভীষণ অবাক হলো সবাই। কি বলে জামাই বাবা? শ্বশুরমশাই কথা বললেন, তবু আসিফের একই উত্তর। শাশুড়ি বুঝলেন হয়তো মেয়ের জন্যই এমনটা বলছে আসিফ। উনি এসে সুমাইয়াকে বললেন, জামাই হয়তো তোমার কথা চিন্তা করে এটা বলেছে, তুমি কি বলো, চলে যাবে? সুমাইয়ার ভীষণ অভিমান হলো যেন। সে বারান্দায় গিয়ে ফোন দিল আসিফকে। আসিফ প্রায় সবাইকে বিদায় দিয়ে বেরিয়ে পড়েছিল। সে বাইরের দরজায় দাঁড়িয়েই ফোনটা রিসিভ করল। তারপর সিঁড়ির দিকে এগিয়ে গেল। আপনি চলে যেতে চাচ্ছেন? হুম। এখনো রাগ করে আছেন? না, তাহলে? কালকে আর্জেন্ট কাজ আছে। না, কোনো কাজ নেই আপনার। আপনি কোথাও যাবেন না, এখন আমার রুমে আসবেন। খানিকক্ষণ চুপচাপ থাকে দুজনেই। আসিফ আস্তে করে বলল, তুমি আমায় চেনো না সুমু। আমি সেদিন তোমার রুমে যাব যেদিন তুমি আমার বাসায় আমার রুমে থাকবে। তাহলে আজই আমাকে নিয়ে চলেন। পাগলামি করো না সুমু। প্লিজ। ফোন কাটে আসিফ। সবাই তাকে বিদায় দিল। নতুন জামাইকে জোর করা যায় না, তার উপর মেয়ে প্রথমে যা কাণ্ড করেছে তাতে তাকে দোষও দেওয়া যায় না। আসিফ ততক্ষণে পৌঁছে গেছে লিফটের সামনে। সবাই উঠেছে জামাইকে নিচে পৌঁছে দিতে। সুমাইয়া এক প্রকার দৌড়ে এলো। লিফটে আসিফের সাথে নিচে নামছিল কাজিনরা। ওরা সবাই বেরিয়ে এলো সুমাইয়াকে দেখে। সুমাইয়া একা গেল লিফটে। সুমাইয়া চুপচাপ কাঁদছে মাথা নিচু করে। আসিফ চুপচাপ জি বাটন প্রেস করল। সুমাইয়া চুপচাপ ফু পাচ্ছে। চোখে মুখে কাজল লেপটে যাত্তাই অবস্থা। আসিফ খানিকটা এগিয়ে এসে শাড়ির আঁচলটা দিয়ে সুন্দর করে মাথাটা ঢেকে দিল। তারপর চুপচাপ কান্নারত প্রিয়সীকে দেখল এক দৃষ্টে। লিফট ততক্ষণে নিচে নেমে এসেছে। আসিফ সুমাইয়াকে নিয়ে নেমে এলো আন্ডারগ্রাউন্ড কার পার্কিংয়ের সিঁড়িতে। এতক্ষণ ধরে রাখা সংযম হারালো সে। শক্ত করে আঁকড়ে নিল তার কান্নারত বোকা প্রিয়সীকে। তারপর অনেকক্ষণ খুব ধিমি স্বরে বলল, আমার অপেক্ষায় থেকো, আমি শীঘ্রই নিয়ে যাব তোমাকে। আসিফের তখন হঠাৎ খেয়াল হলো সুমাইয়ার শরীর ভীষণ গরম। ও কপালে হাত দিয়ে দেখল আসলেই। মুখটা তুলে চোখ দুটো মুছিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, এই তোমার জ্বর? হুম। কবে থেকে? ডেঙ্গু হওয়ার পর থেকেই প্রায় রাতেই জ্বর আসে। এক কথায় ভীষণ চিন্তিত হলো আসিফ। কি বলো, কেন? আসিফ সুমাইয়াকে আবারও গ্রাউন্ড ফ্লোরের উজ্জ্বল আলোর নিচে নিয়ে এলো। সুমাইয়ার চোখের পাতা উল্টে দেখল, জিব্বা দেখল, হাতের ত্বক দেখল, চেহারা দেখল ভালোভাবে, ফ্যাকাশে ভাব সুস্পষ্ট। সুমাইয়া অতিরিক্ত ভরসা, এজন্য কোনটা ভরসা আর কোনটা ফ্যাকাশে ভাব সেটা বোঝা মুশকিল। তবে এখন বোঝা যাচ্ছে, জায়গায় জায়গায় ফ্যাকাশে ভাব। মেয়েটার গায়ে রক্ত নেই একদমই। ভীষণ চিন্তিত হলো সে। নিজের অসুস্থতার কথা কেউ লুকিয়ে রাখে? কি কি সমস্যা হয় আর এতদিন কেন বলনি? আর কোনো সমস্যা নাই, এটাই শুধু জ্বর আসে আর গায়ে ব্যথা। আরও সমস্যা হয়তো আছে, বলতে চাচ্ছ না? সুমাইয়া কিচ্ছুটি বলল না। সকল বিষয় বলার মতো সম্পর্ক এখনও তাদের নেই। আসিফ ভাবল কিছুক্ষণ। হাত উল্টে ঘড়ি দেখল 12টা প্রায়। হাত ধরে সুমাইয়াকে একদম মিশিয়ে নিল নিজের কাছে, শক্ত করে। লিফট খোলার টুং শব্দেই ছেড়ে দাঁড়ালো তাকে। ততক্ষণে নেমে এসেছে পরিবারের বাকি সবাই। সে বাবাকে বলল, আব্বু, ওর নাকি জ্বর আসে প্রায় প্রায়। কাজী ইকরামুল আহসানের কপাল কুঞ্চিত হল। এ কথা তো কখনো আমাকে বলেনি। বাবা এগিয়ে এসে মেয়ের কপালে হাত রাখলেন। হ্যাঁ, তার গায়ে জ্বর। এ কথা কেন বলনি? বান্ধবীরা বলেছিল ডেঙ্গুর পর নানা রকমের কমপ্লিকেশন দেখা যায়, ওইগুলো ওইরকম সিরিয়াস কিছু না। তোমার বান্ধবীরা বড় বড় ডাক্তার, তাদের থেকে সাজেশন নাও। জ্বর কি সারাদিন থাকে? সকালের দিকে চলে যায়। রাতে জ্বর আসলে সেটা সকালে চলে যায় কিভাবে? দুটো নাপা এক্সট্রা খায়, জ্বর ব্যথা নেমে যায়। আবারও রাতের দিকেই আসে। বাহ, ডাক্তারি পড়ার আসলে কি দরকার? আপামর বাংলার ঘরে ঘরে এত বড় বড় ডাক্তার বসে আছেন। আসিফ মুশফিককে ডেকে বলল, মুশফিক, ঝটপট তোমার আপুর ডেঙ্গুর সময়কার রিপোর্টগুলো নিয়ে এসো তো। মুশফিক চলে গেল ওপরে। আসিফ সুমাইয়াকে বলল, কাল কলেজ শেষে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমাকে নিয়ে যাব। বেশ কিছু টেস্ট করাতে হবে, দেখি কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা বাবা, তুমি আজ থেকে গেলেই ভালো হতো। আব্বু, আরেকদিন আসবো ইনশাল্লাহ।
আসিফ সুমাইয়ার হাতটা ধরে আছে তখনও। কাজী ইকরামুল আহসান অবশ্য বলেছিলেন ড্রাইভার পৌঁছে দেবে, কিন্তু আসিফ দ্বিমত করল। এটুকু পথ রিকশাতেই যেতে পারবে, তার জন্য এত রাতে ড্রাইভারকে ডাকার প্রয়োজন নেই। কাজিনরা ততক্ষণে রিকশা থামিয়েছে। আসিফ সেটাতে গিয়ে বসল। মুশফিক নেমে এসেছে ফাইলটা নিয়ে। আসিফকে ফাইলটা দিতেই সে সবাইকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল। বাসায় ঢুকতেই মায়ের সামনে পড়ল আসিফ। কি রে, চলে এলি যে? শুধু ডিনারের দাওয়াতে গেছি, চলে আসবো না বলছো? নতুন জামাই শুধু ডিনারের দাওয়াতে যায়? আমি যাই। হেসে উত্তর দেয় আসিফ। রুমে ফিরেই ফ্রেশ হয়ে বাইরের ড্রেস চেঞ্জ করে বসে পড়ল ফাইলটা নিয়ে। প্রথম রিপোর্টগুলোতে তেমন কোনো সমস্যা চোখে না পড়লেও শেষের রিপোর্টে বেশ কিছু অসামঞ্জস্যতা নজরে পড়ল আসিফের। বেশ বড় বড় সমস্যা অথবা সংকেত। রিপোর্টের কিছু জায়গা হাইলাইটার দিয়ে হাইলাইট করে ছবি নিল। তারপর সেটা সেন্ড করল সুমাইয়ার তখনকার সময়ে দায়িত্বে থাকা চিকিৎসককে। তারপর ফোন দিল তাকে সরাসরি। এত রাতে নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আসিফের কাছে ব্যাপারটা ভীষণ আর্জেন্ট। ডাক্তার সাজিদ, আমি আসিফ বলছি। তোমাকে হোয়াটসঅ্যাপে কিছু রিপোর্ট সেন্ড করেছি। তোমার এক পেশেন্টের 1.5 মাস আগে তোমার আন্ডারে চিকিৎসা নিয়েছে। একটু দেখে জানাও তো, ব্যাপারগুলো কি তুমি তখন টের পেয়েছিলে নাকি কোনোভাবে মিস করে গেছো? ঘুম ঘুম চোখে সাজিদ রিপোর্টগুলো দেখল। আসিফ ইয়েলো হাইলাইটার দিয়ে চিহ্নিত করে দিয়েছেন। সাজিদের মনে পড়ল এই পেশেন্টের এই রিপোর্ট সে আগে দেখেনি। ও প্রথমে মনে করতে পারছিল না, তারপর আবারও রিপোর্টের নামটা দেখল। কাজী নামটা দেখে মনে পড়ল কাজী ইকরামুল আহসানের কথা। আচ্ছা, উনার মেয়ে ভর্তি ছিল, এটা তারই রিপোর্ট। মনে করার চেষ্টা করল, তখন ইন্টার্ন কে ছিল। কোনোভাবে সেই রিপোর্টটা মিস করে গেছে, কিন্তু কিভাবে সম্ভব? এত বড় সমস্যা ওর চোখে ধরা কেন পড়ল না? ও তখনকার ওয়ার্ডে দায়িত্বরত একজন ইন্টার্নকে ফোন দিল, সাথে সাথে রিপোর্টের ছবিও পাঠালো। ইন্টার্ন ফোন ধরতেই সাজিদ জিজ্ঞাসা করল, ডাক্তার মিথি, আপনাকে কিছু রিপোর্ট সেন্ড করেছি, এখনই দেখবেন। আমাকে কল ব্যাক করবেন 2 মিনিট পর। মিথি রিপোর্টের রেড চিহ্নিত অংশগুলো দেখল। সে ফোন ব্যাক দিল। স্যার, সে সময় আমি আর জিসান ছিলাম। ও দেখেছে কিনা বলতে পারবো না, আমার ঠিক মনে নেই। এই রিপোর্ট কি আমি দেখেছিলাম? মনে হয় না স্যার। আপনি সেদিন একটা আর্জেন্ট কলে বের হয়ে গেছিলেন, রাউন্ডে আসতে পারেননি। ফোনে ফোনে আমরা আপনাকে ইনফর্ম করেছিলাম। সাজিদের মনে পড়ল কাজী ইকরামুল আহসানও ফোন দিয়েছিলেন। সাজিদ শুধু হিমোগ্লোবিন কত এটা জিজ্ঞাসা করেছিলেন, আর প্রেশার নর্মাল কিনা, আর ব্লিডিং হচ্ছিল কিনা। বাকি রিপোর্ট পরে দেখবে করেও দেখার সুযোগ হয়নি। ডাক্তার সাজিদের মাথা নষ্ট হল। সে ওই রাত দুপুরে চিৎকার শুরু করল যেন। তোমরা কি খেয়ে ইন্টার্ন হয়েছ, আর কোন কোন বিষয়ে তোমাদের অজ্ঞতা আছে? তোমাদেরকে বারবার বলেছি, যে পেশায় আছো 1 সেকেন্ডের এদিক ওদিক জীবন ছিনিয়ে নিতে পারে। সামান্য বেখেয়ালিতাই লতির মৃত্যু বা স্থায়ী ক্ষতির কারণ হতে পারে। তোমাদের থাকতে হবে 100% অ্যাটেন্ডেন্ট, সবসময় রোগীর দিকে মনোযোগী। কোনো বিষয়ে সন্দেহ হলে দেরি না করে সঙ্গে সঙ্গে সিনিয়রকে জানাবে। প্রশ্ন করা, না জানাটা লজ্জার নয়, অবহেলা লজ্জার। তারপরেও কি আমার কথা শুনেছ? বলো, শুনেছ? এই পেশেন্ট গত 1.5 মাস ধরে কি অবস্থায় আছে আল্লাহই ভালো জানেন। এখন ঊর্ধ্বতনকে আমি কি জবাব দেব? সাজিদ ভীষণ রাগারাগি করে ফোন কাটল। সে জানে অনেক দেরি হয়ে গেছে। এখন রাগারাগি করলেও কি কোনো সমাধান হবে? সে ফোন দিল আসিফকে। স্যার, কোনোভাবে ব্যাপারটা আমার থেকে স্কিপ করে গেছে। আমি সেদিন বাইরে ছিলাম, ইন্টার্নরা ব্যাপারটা হ্যান্ডেল করেছিল। সাজিদ, এটা ঠিক কী ধরনের কথা? এত বড় একটা ব্যাপার তুই স্কিপ করে গেছো? তোমার এই স্কিপ করাই কেউ জীবন থেকে স্কিপ করবে সাজিদ? থেমে গেল আসিফ। তার কণ্ঠ কেঁপে উঠল কি। তারপর নিজেকে ঠিক করে আবারও বলল, তোমার পেশেন্ট ঠিকমতো রিকভার করলো কিনা সেটা না দেখেই পেশেন্টকে ডিসচার্জ দিয়ে দিলে? এত বড় ভুল তোমার মতো একজনের কাছে কিভাবে মানা যায়? আমাকে বলো, কি জবাব দেবে? দাও। সাজিদ কিচ্ছুটি বলে না। বেশ অনেকক্ষণ দুজনেই নীরব। প্লাটিলেট ট্রান্সফিউশন কত ব্যাগ ছিল, এটা কোথায় উল্লেখ করেছো? 2 ব্যাগ এসডিপি মেবি ছিল, এই জন্য আমার ধারণা ছিল আর কোনো সমস্যা হবে না। প্রথম 2টো টেস্টে ডাব্লিউবিসি এর অস্বাভাবিকতা ধরা পড়েননি, এই ব্যাপারটা আসেওনি। কিন্তু শেষের টেস্ট ধরা পড়েছে। ব্লাস্ট সেলের অস্বাভাবিকতা দেখা গিয়েছে শেষের টেস্টেই, আর আমি এটাই মিস করে গেছি। সাজিদ, তোমার উচিত ছিল বোন ম্যারো টেস্ট করানোর। আমি এখন কি বলবো বলো? আমার কি করা উচিত বলো? 1.5 মাস পেরিয়ে গেছে, পেশেন্টের নিয়মিত জ্বর আসে, আর কি কি সমস্যা হচ্ছে আল্লাহ ভালো জানেন। আসিফের হতাশায় সাজিদ মর্মাহত হল। স্যার, কিছু মনে না করলে পেশেন্ট আপনার কি হয়? ওয়াইফ। সজিদের মাথায় এবার ছোটখাটো বাজ পড়ল।
সর্বনাশ। সরি স্যার, আমি আসলেই বুঝতে পারছি না এত বড় ভুল কি করে হলো। আপনি আগামীকালই ভাবিকে আনতে পারবেন। কিছু টেস্ট করানো ভীষণ জরুরি মনে করছি। দেখতাম তার কি অবস্থা। আসিফ আর কিচ্ছুটি বলল না, ফোন কাটল, হতাশ হয়ে বসে থাকল। নিজ হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার প্রতি তীব্র বিতৃষ্ণা জন্মালো। ওর এখন কি করা উচিত? ও যেন ছটপট করছিল। আজ সুমাইয়ার কাছ থেকে কেন আসলো সে? জীবন কখনো তাকে এ সুযোগ আর দেবে? হৃদয়টা জানান দিচ্ছিল চরম কিছু সে হারাচ্ছে, নাকি সে বেশি ভেবে ফেলছে। মনে মনে দোয়া করছিল, হে আল্লাহ, যেটা ধারণা করছি সেটা যেন ভুল প্রমাণিত হয়। আমার সুমু যেন একদম সুস্থ থাকে। ও অনলাইনে দেখল মুশফিক তখনও অনলাইনে। সে ছোট একটা মেসেজ পাঠালো তাকে। মুশফিক, তোমাদের বংশে কারো অস্বাভাবিক মৃত্যু আছে, কিংবা কোনো ডিজিজে মৃত্যু? মুশফিক উত্তর দিল সাথে সাথেই, দাদাভাই ব্লাড ক্যান্সারে মারা গেছিলেন। দাদাভাইকে বাইরে নিয়ে ট্রিটমেন্ট করানো হয়েছিল? হ্যাঁ, দাদাভাই অনেকদিন বেঁচে ছিলেন, প্রায় 2 বছর। খানিকক্ষণ পর আবারও মেসেজ আসলো। ওহ, ভাইয়া নিভানের কথা ভুলে গেলাম কি করে। ও আমার ছোট চাচার ছেলে। শনাক্ত হওয়ার 2-3 মাসের মাথায় আমরা ওকে হারিয়েছি। মাত্র 10 বছরের ছিল ও। আসিফের আর হাত চলল না, স্থবির হয়ে গেল সে। আর কোনো মেসেজ না আসতে মুশফিক আবারও মেসেজ দিল। ভাইয়া, কোনো সিরিয়াস কেস? দোয়া করো মুশফিক, কোনো সিরিয়াস কেস না হোক। কাল ভোরে আমি আসছি। জীবনে অনেক দীর্ঘ রাত দেখেছে আসিফ, তবে আজকের মতো দীর্ঘ আর ভয়াবহ রাত কারো জীবনে না আসুক। বাকি রাত প্রচণ্ড অস্থিরতায় আটল তার। ঘুম আসছিল না। মেয়েটা তার জন্য কি উপহারের ঢালি সাজিয়ে বসে আছে সেটা ভাবতেই গা শিউরে শিউরে উঠছিল। মনে মনে শুধু আওড়াচ্ছিল, সব কিছু মিথ্যা হোক, আমার সুমু আমার থাক। চোখ বন্ধ করে তার ছোট পুতুলটাকে বুকের মধ্যে চেপে নিচ্ছিল শক্ত করে। ভোরের দিকে উঠে নামাজে দাঁড়ালো। একটা ভীষণ পুরাতন বাসা। বাসাটা হয়তো কোনো এক গ্রামের। পুরো বাড়ি লোকে লোকারণ্য। হয়তো সে বাড়িতে কেউ মারা গেছে। মরা দেখতেই একে একে সবাই দাঁড়িয়ে। আসিফ হেঁটে যাচ্ছে চুপচাপ বেখেয়ালে। পাশ থেকে শুনল কোনো মহিলা বলছে, ইস রে, মেয়েটার কপালটাই খারাপ। নয়তো এত বড় ঘরের মেয়ের সাথে এমনটা হয় কোনোদিনও দেখিনি। আরে ওর স্বামীও নাকি ডাক্তার ছিল। আরেকজন বলল, হ্যাঁ রে, কি সুন্দর মেয়েটা চলে গেল। ডাক্তাররা একবারও টের পেল না ক্যান্সার। রোগীটাকে শুধু ডেঙ্গু চিকিৎসা দিয়ে ছেড়ে দিল। ইস রে, যদি আগেও ধরা পড়তো তাহলে কি হতো আল্লাহই ভালো জানে। আসিফ কাঁপছে যেন। সবাই কার কথা বলছে? সে দৌড়ে গেল উদ্ভ্রান্তের মতোই। সে দৌড়েই চলল অনবরত। কত কিছুর সাথে ধাক্কা লাগছে, কত অন্ধকারের চাদর সরিয়ে একের পর এক পর্দা উড়িয়ে, কত গলিপথ দৌড়ে দৌড়ে ও একটা লাশের সামনে এসে থমকে গেল। একদম হঠাৎ করেই থেমে গেল। লাশটা পুরোপুরি সাদা কাপড়ে ঢাকা। চারিদিকে এত আবছা আবছা অন্ধকার। সে অন্ধকারের মধ্যেই আসিফ ঠিক দেখল লাশটার পাশে কাজী ইকরামুল আহসান। উনি চাদরটা সরালেন। আসিফ তাকিয়ে দেখল সেটা আর কারো নয়, তার সুমুর লাশ। ও দেখেই চিৎকার দিতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। ওর হৃদয় ভীষণ কাঁপছিল থরথর। ঠিক তখন দেখল ও ওর ঘরে দাঁড়িয়ে। ওর সামনেই বিকট শব্দ তুলে ভেঙে পড়ল রুমের আয়নাটা। আসিফ বিস্ফোরিত চোখে চেয়ে থাকল। আয়নার মধ্যে থাকা পাশাপাশি তার আর সুমুর অবয়বের প্রতিবিম্ব সহ পুরোটা কাঁচ গুঁড়ো গুঁড়ো হয়ে গেল চোখের সামনেই। এক টুকরো কাঁচ এসে লাগল আসিফের চোখের ঠিক নিচটায়। সেই এক টুকরো কাঁচের ধাক্কায় আসিফ যেন পড়ে যাচ্ছিল পাহাড় থেকে। ভীষণ উঁচু সে পাহাড়। পড়তে পড়তেই হুপ করে উঠে বসল। ভীষণ হাঁপাচ্ছে সে। ও নিজেকে আবিষ্কার করল জায়নামাজে। ওর মনে পড়ল নামাজ শেষে এখানেই মাথা দিয়ে শুয়ে পড়েছিল। হালকা একটু ঝিমকি আসতেই এত বাজে স্বপ্ন, এত ভয়ঙ্কর কোনো স্বপ্ন হতে পারে? ওর গলা বুক শুকিয়ে কাঠ হয়ে গেছে। নিজেকে স্বাভাবিক করতে পারছে না। হৃৎপিণ্ড ছুটছে ভীষণ জোরে। এত জোরে শব্দ আসছে যেন সে সুযোগ পেলে বুক চিরে বেরোবে এখনই। আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। মনে মনে দোয়া পড়ছিল। এই ভয়ঙ্কর স্বপ্ন থেকে পরিত্রাণের জন্য দোয়া পড়ে বাম পাশে 3 বার থুথু ছিটরাল। হৃৎপিণ্ডের গতি খানিকটা কমলে ওর অনুভব হলো বাম পাশের চোখের নিচটাই জ্বলছে। হাত দিয়ে দেখল হয়তো কোনো পোকায় কামড়েছে, মশা হতে পারে, তবে জ্বলছে জায়গাটা। চোখ বন্ধ করতেই চোখে ভেসে উঠল ধবধবে সাদা রক্তশূন্য তার সুমুর চেহারাটা। ভোরের একটু আগ থেকেই আকাশ বাতাস কাঁপিয়ে তুলুম বৃষ্টি। সেই বৃষ্টির তেজ খানিকটা কমলে আসিফ বের হলো। রওনা দিল সুমাইয়াদের বাসার ওদিকে। ফজর ওই এলাকার মসজিদে পড়ে ওই বাসায় যাবে সিদ্ধান্ত এমনটাই নিয়েছে সে। মোড়ের দিকে এসেও কোনো রিকশা পেল না। দূরত্বটা অনেক। সারা রাত না ঘুমানোর কারণে ক্লান্ত আসিফ নিজেও।
এখন শুধু সুমাইয়ার কাছে পৌঁছতে হবে এই চিন্তা। অনেকখানি রাস্তা পেরিয়ে একটা রিকশা পেল। প্রভাতের নরম আলো আধারের পর্দা সরিয়ে নতুন দিনের ঘোষণা দিচ্ছে। তার মাঝে এক পশলা বৃষ্টি এসে প্রকৃতিকে দিয়েছে নবজীবনের স্পর্শ। আকাশ পাতা মাটি সব ভিজে গেছে শুদ্ধতার জলে। সেই শুদ্ধ স্নিগ্ধ বাতাসের ঝাপটা আসিফের রাত জাগার ক্লান্তিটাকে দূর করে দিচ্ছে যেন। বাইতুল মামুর জামে মসজিদে নামাজ শেষে পায়ে হেঁটে চলল সুমাইয়ার ওখানে। কাছেই এক গলি পেরুলেই সুমুদের বিল্ডিং। গলির মুখ থেকেই ওই দূরে সুমাইয়াকে দেখল সে। হাত উল্টে দেখল ঘড়িতে 6টা প্রায়। আসিফের কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এটাই, অসুস্থ হওয়ার পরও নিয়মিত মেয়েটা কোচিং কলেজে কিভাবে যায়? তাহলে কি ও যা ভাবছে তা সঠিক নয়? তাই যেন হয় প্রভু, ও একদম সুস্থ থাকুক, ওর ধারণা মিথ্যা হোক। দূর থেকে ওই মায়াবী মুখটা দেখে কি ভীষণ ব্যথা উঠল বুকে। রাতের সেই রক্তশূন্য চেহারা। মেয়েটাকে আগলে নিতে হবে শক্ত করে, অনেকক্ষণ, কয়েক হাজার ঘন্টা কিংবা সারা জীবন। তাহলে হয়তো এই পিপাসা মিটবে। রাস্তার দূরত্ব যত কমছে ব্যথাটা যেন ততই বাড়ছে। নিজেকে শাসালো আসিফ। বি স্ট্রং আসিফ, এতটাও দুর্বল তুমি নও। কিন্তু মনের কোথাও এই সতর্ক বার্তা মানল না। ছুটে গিয়ে তাকে আগলে না নেওয়া অবধি এই ব্যথা কমবে না। মেয়েটাকে বেশি ছাড় দিয়েছে সে, ছেড়ে দিয়েছে, উড়তে দিয়েছে, ইচ্ছে স্বাধীন মতোই। তাই তো এখন তাকে ছেড়েই উড়াল যাওয়ার পরিকল্পনা করেছে। নাটাইয়ের সুতো কাটার পরিকল্পনা। এমনভাবে আগলে নিবে আর কোথাও এক পাও নড়তে পারবে না, কোথাও না, জীবনেও না। পড়াশোনায় ভীষণ সিরিয়াস সুমাইয়া কখনো স্কুল কলেজ কোচিংয়ে ইচ্ছাকৃত ক্লাস মিস দিয়েছে এ কথা কেউ বলতে পারবে না। ব্যাপারটা ওর সাথে যায় না। তাই তো এই ভারী বর্ষণের মাঝেও কোচিংয়ের পথ ধরেছে। আজ হায়ার ম্যাথের একটা টেস্ট আছে। রিকশা মামাকে ফোন দিয়ে বাসার নিচে এসে দাঁড়ালো। শরীর ভীষণ ব্যথা। ডেঙ্গু হওয়ার পর থেকেই সুমাইয়ার সাথে এই ব্যাপারটা বারবার ঘটছে। শরীর ভীষণ দুর্বল লাগে, প্রচণ্ড রকমের ক্লান্তি আর অবসাদ। বিয়ে সংশ্লিষ্ট জটিলতায় মায়ের সাথে দূরত্ব বেড়েছে অনেকখানি। যদিও সুমাইয়ার সাথে মায়ের দূরত্ব সবসময়ই বেশিই ছিল, তাই তো এসব ব্যাপারগুলো মাকে বলা হয়ে ওঠেনি। সুমাইয়ার অতি প্রিয় হচ্ছে বাবা। ক্লাসে কে কোন দিন কী বলেছে, কোন ছেলে পথে ডিস্টার্ব করেছে, এসব কথা সে নির্দ্বিধায় বাবাকে বলতে পারত। মাকে বললেই মা বলতেন, তুমি নিশ্চয়ই কোনো সমস্যা করেছো, তাই এটা হয়েছে। এজন্য মায়ের সাথে তার দূরত্ব আজীবনের। এজন্য এই এত অসুস্থতার খবর সে জানায়নি কাউকেই। কিন্তু দিন দিন সে আর শরীর নাড়াতেই পারছে না যেন। এটা কি অতিরিক্ত টেনশনে নাকি অন্য কিছু? দূর থেকেই আসিফকে খেয়াল করল। সে এদিকেই আসছিল। তাকে দেখে সকল ক্লান্তি যেন মুহূর্তেই উবে গেল। চেহারায় ফুটে উঠল মুচকি হাসি। উফ, এত ভালো লাগে কেন মানুষটাকে! হুট করে জীবনে এসেই দখল নিল জীবনের সবটা। মানুষটা জাদু জানে নির্ঘাত। না হয় ওই ভারপূর্ণ চোখের চাহনি, ওই নির্মল মুগ্ধ করা মার্জিত ব্যবহার ওকে এতটা টানে, ঠিক যেন শক্তিশালী চুম্বুক। মানুষটাকে সে ঘৃণা করতে চেয়েছিল, কিন্তু ওই আকাশ সমান ব্যক্তিত্বের সামনে ও মিয়ে গেছে বারবার। প্রতিটি মার্জিতপূর্ণ মেসেজে নিজেকে হারিয়েছে। স্বাভাবিক অধিকার সুলভ আচরণ তাকেও বাধ্য করেছে স্বাভাবিক হতে। হয়তো বিয়ের পর হুট করে ওনার হারিয়ে যাওয়াটাই মূল পয়েন্ট ছিল। তাকে খুঁজে পেতে চেয়েছে মন। আর দেখার পর তো অর্ধ পাগল হয়ে বসে আছে, পুরো পাগল হতে বাকি। যার প্রতিটি দৃষ্টির মাঝে কি সে জাদু, যার প্রতিটি কণ্ঠস্বরে কি অপরিসীম মুগ্ধতা। মনে হয় আজীবন শুনতেই থাকি, দেখতেই থাকি তাকে। এত চমৎকার একজন মানুষকে সে পেয়েছে। এখন ধ্যান জ্ঞান শুধু একজন। চোখ বন্ধ করলেই মানুষটার নির্মল হাসি মুগ্ধ করে তাকে বারবার। মানুষটা যেন তাকে ঘিরে আছে প্রতিটি মুহূর্তে। কলেজে ক্লাসে থাকাকালীন মুহূর্তে কিংবা বিছানায় ঘুমানোর মুহূর্তেও ওর মনে হয় মানুষটা তার খুব কাছে, তাকে দেখছে। আচ্ছা, অনুভূতিগুলো এমন কেন হয়? মানুষ প্রেমে পড়লে কি অনুভূতি এমনই হয়? কি জানি, তার কি জানা আছে? তবে মানুষটা ওর ওপর মনক্ষুণ্ণ হয়ে আছে। ওকে না বললেও সুমাইয়া ঠিক বুঝতে পারছে। না হয় মানুষটা ঠিক থাকতো গতকাল, এখন মানুষটার মান তাকেই ভাঙাতে হবে। সুমাইয়া তাকিয়ে দেখল পুরোটা ফুটপাত জুড়ে পাতায় ভরা। এক পশলা বৃষ্টি প্রকৃতিকে একদম শান্ত শীতল করে রেখে গেছে। ওদের সামনের বিল্ডিংয়ের ফাঁকা জায়গায় হরেক রকমের ফুল গাছ। সেই গাছেরই পাতায় ভরে গেছে পুরোটা ফুটপাত রাস্তা জুড়ে। পাতার মাঝে কাঠগোলাপ আর বাগান বিলাস। ভারী বর্ষণের চাপে হয়তো ভেঙে পড়েছে ফুলগুলো রাজপথে। সুমাইয়া কয়েকটি কাঠগোলাপ কুড়িয়ে নিল। উপরে তাকিয়ে দেখল হেলে পড়েছে কাঠগোলাপের একটা ডাল।
সেখানে কয়েক থোকা কাঠগোলাপ উকি দিচ্ছে যেন। ওর ইচ্ছে হলো ফুলটা নিতে। মানুষটা তো এতদিন ফুল দিয়েই মানিয়েছে তাকে, এখন না হয় ওই দায়িত্বটা ওর নিজের হোক। খানিকটা এগিয়ে গিয়ে ফুটপাতের উপরে থাকা দেওয়ালের পাশের ছোট বসার সিমেন্টের বেঞ্চিটাতে উঠে দাঁড়ালো। 2 পা উঁচিয়ে দেওয়াল ধরে শুধু বুড়ো আঙুলের উপর ভর দিয়ে ডালটা ধরতে চাইল, কিন্তু ঘটল বিপত্তি। পায়ের নিচের পাতা সরে গিয়ে স্লিপ খেয়ে পড়ল কি? আসিফ সামান্য দূর থেকেই দেখল মেয়েটা পড়ে যাচ্ছে ওই উঁচু ফুটপাতের ওপরে থাকা বসার বেঞ্চিটা থেকে নিচের রাস্তায় ওপর জমিয়ে রাখা পাশের নির্মাণাধীন ভবনের পাথরের ওপর। আসিফ ছুটে শুরু করল আর চিল্লিয়ে উঠল, উহ! সুমাইয়া, সাবধানে। চোখের সামনেই মুহূর্তেই মেয়েটাকে পড়তে দেখল পাথরের মাঝে। ঝুপ! পড়ে গিয়ে মাথার পিছনে ভীষণ জোরে আঘাত লাগল কি? আসিফ দৌড়ে রাস্তা পার হল। উদ্ভ্রান্তের মতোই ছুটে এসে 2 হাতে তুলে নিল সুমুকে। তার হৃদয়টা গড়াগড়ি খাচ্ছে রাজপথে। মাথাটাকে বুকের মাঝে নিয়ে ডেকে চলল, এই সুমু, সুমাইয়া। না, মেয়েটার সারা শব্দ নেই। আসিফ তাকে নিয়ে নিল কোলের মাঝে। এই সুমু। না, জ্ঞান হারিয়েছে সে। ওকে কোলে তুলে নিতে গেলেই দেখল ওর হাতে রক্ত। ইয়া আল্লাহ! মাথার পিছনে হাত দিতেই দেখল রক্তে ভিজে গেছে হিজাব। সেখানে হিজাব সরিয়ে দেখল সুচালো পাথরে কেটে গেছে। চুল সরিয়ে জায়গাটা দেখার চেষ্টা করল। রক্ত বের হচ্ছে অবরত। হিজাবের অংশ গোল করে চেপে ধরল জায়গাটাতে। না, জর্জেট হিজাবে রক্ত মানছে না। তখনই রিকশা মামাও এসে পৌঁছেছে ওই গলিপথে। দ্রুত রিকশা টেনে কাছে এসে থামল। জামাই বাবা, আপামনির কি হলো? আসিফ তাকায় মর্মাহত দৃষ্টিতে। হতাশ কণ্ঠে বলল, ওই জায়গা থেকে এই পাথরের মাঝে পড়ল। ইস, হায় আল্লাহ! কোনো পরিষ্কার সুতি কাপড় আছে আপনার কাছে? রক্ত বন্ধ হচ্ছে না। ও রিকশার জন্য দাঁড়িয়েছিল। রিকশা মামা দৌড়ে গিয়ে দারোয়ানের থেকে বড় রুমাল নিয়ে এলো আর ওপরে ফোন দিতে বলল স্যারকে বিষয়টা জানাতে। আসিফ রুমালটা দিয়েই চেপে ধরল জায়গাটা। মাথাটাকে খুব সাবধানে তুলে নিয়ে সুমুকে কোলে নিয়ে উঠে বসল রিকশায়। মেয়েটাকে আগলে নিল বুকের মাঝে। মামা দ্রুত, স্টিচ লাগবে কাটা জায়গায়। রিকশা ছুটল হাসপাতাল পানে। চেপে ধরে রাখলেও রক্ত বন্ধ হচ্ছে না। রক্তে ভিজে উঠেছে রুমালটা। আসিফ যখন মাথা নিয়ে ব্যস্ত তখন তাকিয়ে দেখল ওর ঘুমন্ত পরীর নাক দিয়েও রক্ত আসছে। হৃদয়টা মোচড় দিল কি? আসিফ এবার ভীষণ ভয় পেল। ইয়া আল্লাহ! ইন্টারনাল ব্লিডিং! কতটা আঘাত পেয়েছে মেয়েটা! মাথাটা এবার সত্যি সত্যি খারাপ হয়ে গেল তার। এমনিতেই ও জানে না মেয়েটার অবস্থা কি, আর তার মধ্যে এত বড় আঘাত। আর সহ্য হচ্ছে না। নিজেকে বোঝাচ্ছে, কন্ট্রোল আসিফ, কন্ট্রোল, সব ঠিক হয়ে যাবে। মাথাটাকে বাম বাহুতে চেপে রেখে বাম হাতের সাহায্য নিচের চোয়াল টেনে খুলে নিঃশ্বাসের জন্য মুখটা খুলে দিল। তারপর মাথাটা সামান্য সামনের দিকে ঝুঁকিয়ে নিল। ডান হাতের সাহায্যে 2 নাকের নরম অংশ আঙুল দিয়ে একটানা চেপে রাখল। রক্ত বন্ধ হোক। বুক ওঠানামা হচ্ছে কিনা বারবার খেয়াল করল। মেয়েটার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই মাউথ টু মাউথ ভেন্টিলেশন দিল। থেমে থেমে অবরত। খুব দ্রুতই পৌঁছালো হাসপাতালে। কোলে নিয়েই ছুটল স্ত্রীকে। লবি পেরিয়ে এমার্জেন্সি ওয়ার্ডে। একদম ভিতরের বেডে শুইয়ে পর্দা টেনে দিল আসিফ। প্রথমেই মাখার হিজাবটা খুলে রাখল পাশে। এয়ারওয়ে চেক করল। নাক দিয়ে রক্ত থেমেছে। অক্সিজেন ফ্লোটা চেক করে অক্সিজেন মাস্ক পরিয়ে দিল সুমুকে। পালসটা দেখল। হঠাৎ এত শব্দে ঘুম ছুটল নার্স আর আয়াদের। স্যারকে এতটা ততস্থ দেখে 2 নার্স আয়া ছুটে এলো আর মোড়া ভেঙে। সিস্টার, আইভি লাইন সেট করুন। ব্লাড নেন, সিবিসি পিবিএস এর জন্য পাঠান। ল্যাবে এখন কেউ আছে? না থাকলে কল দিয়ে ইমিডিয়েট আসতে বলুন। আমার রেফারেন্স দিবেন। আসিফ নিজে তখনও সুমুর মাথার কাটা জায়গা তুলা দিয়ে চেপে ধরে আছে। জায়গাটা ভালোভাবে জীবাণুমুক্ত করল। সেটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখল না, ব্লিডিং কমে না। একজন আয়াকে বলল, বাইরে যে মামা আছে তাকে বলবেন মুশফিককে কল দিতে। এ পজিটিভ ডোনার রেডি করে ইমিডিয়েট হাসপাতালে পাঠাতে। স্যার, বাইরে রিস্কাওয়ালা। জি। ওকে স্যার। আয়াটা বের হয়ে গেল। আসিফ ঘুমন্ত সুমুর দিকে তাকালো। সরি সুমু, তোমার সাথে আমার প্রথমেই এইভাবে দেখা হবে এ আমি স্বপ্নেও ভাবিনি। চোখ দুটো শক্ত করে বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল। নিজেকে শক্ত করল। কাটা জায়গার অংশ জুড়েই অনেকখানি চুল কেটে ফেলল অতি যত্নের সাথে। ব্লিডিং চলছে অনবরত। তুলা দিয়ে চেপে রেখেও কমে না। সামান্য কাটায় এত রক্ত! কত রক্ত আছে ওর শরীরে? সিস্টার, ইমার্জেন্সিতে আজ কে কে ছিল? গাইনি ওয়ার্ডে কোনো ফিমেল ইন্টার্ন আছে? জি, নিশাত ম্যাম আছে। কল হার রাইট নাও। একজন নার্সের ততক্ষণে ক্যানোলা করা শেষ। সে স্যাম্পল নিয়ে চলে গেল ল্যাবে জমা দেওয়ার জন্য।
আরেকজন গেল ফিমেল ইন্টার্নকে ফোন দিতে। আসিফ তখন স্টিচ লাগাতে ব্যস্ত, হৃদয় কাঁপলেও হাতের কাজ দৃঢ়। অতি প্রিয় কারো গায়ে নিডেল চালানো কতটা কঠিন আজ যেন আসিফ টের পাচ্ছে। ও যেন নিজের টুকরো হওয়া হৃদয়কে সেলাই করছে। স্টিচ দিয়ে তখনও চুঁইয়ে চুঁইয়ে রক্ত বের হচ্ছে। ব্লাড কল্টিং এবিলিটি কি একদম গেছে? আসিফের ভয় হয়। আসলেও ঠিক কি হচ্ছে? রক্ত কেন থামে না? ও সুমাইয়ার ত্বক চেক করতে চাইল, র্যাশ আছে কিনা দেখতে চাইল। ঘুমন্ত পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, সুমাইয়া, অনুমতি নিলাম। বলে সে বোরকা আর কামিজ সরিয়ে সুমাইয়ার পেট পিঠের চামড়া চেক করল। কালচে ভাব আছে কি? র্যাশ? আসিফের হৃদয়টা মুচড়ে পড়ল আবারও। চামড়ায় অনেক লাল লাল র্যাশ। কানের কাছে মুখ নিয়ে আবারও শুধায়, সুমো, আর কোন উপহার আছে বলো, আমি শুনি। খবর পেয়ে এমার্জেন্সিতে এসেছে ডাক্তার শাহরিয়ার। পর্দার ওপাশ থেকেই বলল, আসিফ, কোনো হেল্প লাগবে? শাহরিয়ার ব্লাড বন্ধ হচ্ছে না, TXA দিয়ে দেখব কি? স্লোলি নিতে পারো। কিডনি এর কন্ডিশন জানো? না। আচ্ছা, দাও। শাহরিয়ার কোনো রেসপন্স নাই। কি মনে হচ্ছে? ICU বেড ফাঁকা আছে? আমি খোঁজ নিয়ে দেখছি। তুমি যত দ্রুত এদিকে কাজ শেষ করো। একজন ইন্টার্ন এসে ঢুকতেই আসিফ তাকে বলল, TXA 1G IV স্টোরে আছে কিনা খোঁজ নাও, না থাকলে বাইরের ফার্মেসি থেকে আনার ব্যবস্থা করো এক্ষুনি। নিশাত বের হয়ে আসে, আয়াকে শোধায়, পেশেন্ট স্যারের কি হল? স্যারের স্ত্রী, একজন রিস্কাওয়ালা আছে সাথে, সে বলল। ততক্ষণে মুশফিক, কাজী ইকরামুল আহসান আর রাজিয়া বেগম সবাই পৌঁছে গেছেন হাসপাতালে। মুশফিক ভিতরে আসতেই আসিফ জিজ্ঞাসা করল, ডোনার ম্যানেজ হয়েছে? আসছে ভাইয়া, পথে। একটু দ্রুত ভাইয়া, আর রিসিপশনে যাও, ওকে অ্যাডমিট করাও। ডাক্তার শাহরিয়ারকে পাঠিয়েছি, আব্বুকে বলো ওর সাথে যোগাযোগ করতে। মুশফিক বের হয়ে গেল। ততক্ষণে নাকের রক্ত পড়া বন্ধ হয়েছে, পালস কমছে, ব্লাড প্রেশার তো আগে থেকেই কম, সময়ের সাথে আরও কমছে। ততক্ষণে ICU কেবিন পাওয়া গেল। সুমাইয়াকে শিফট করা হলো ICUতে। ভেন্টিলেশন দেওয়া হলো, সাথে স্যালাইন। ওদিকে ডোনার আসলে ক্রস ম্যাচিংয়ের জন্য পাঠানো হলো। আসিফ ICU থেকে বেরিয়ে নার্সকে বলে দিল, ওর ক্ষেত্রে প্রপার পর্দা মেনটেন করবে, আর ক্যাথেটার পরানো হলে ইউরিনে ব্লাড আসছে কিনা চেক করবে। শাহরিয়ার বলল, তুমি কি বেশি ভয় পাচ্ছ? ইউরিনে কেন ব্লাড আসবে? আসিফ মাথা নাড়ালো। ব্লাড টেস্টের রিপোর্ট আসলে স্বাভাবিক হব ইনশাল্লাহ, একটু দোয়া করো। আসিফ ফোন দিল ল্যাবে। মিনহাজ প্রত্যেকটা কাউন্ট সঠিকভাবে দেখবে এবং ডাবল চেক করবে। আধা ঘন্টার মধ্যেই রিপোর্ট টেবিলে চাই। টেস্টের রিপোর্ট এলো ঠিক 1 ঘন্টার মধ্যেই। টলমল পায়ে হেঁটে আসছিল আসিফ। ICU এর সামনে তখন সবাই, শাশুড়ি আম্মা, খালা শাশুড়ি, কাজিনরা। আম্মা সরে দাঁড়ালেন। দিগ্ভ্রান্ত আসিফ চুপচাপ হেঁটে গেল ভিতরে। বেডের পাশের চেয়ারটাতে বসল ধপ করেই। ও নিবিড়কার, চুপচাপ মাথা রাখল ঘুমন্ত সুমাইয়ার কোলে। ভীষণ ক্লান্ত, বিধ্বস্ত সে। সকাল থেকে এ পর্যন্ত প্রচুর মানসিক চাপে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়েছে, আর পারছে না। সেও যদি সুমাইয়ার মতনই এমন বেডে আরামসে পড়ে থাকতে পারত, সকল দিন দুনিয়া ভুলে। মেয়েটা কি স্বার্থপর, কি সুন্দর আরামসে ঘুমিয়ে। আসিফের রাগ হলো কি, নাকি অভিমান? কিন্তু ওর অভিমান ভাঙার জন্য কেউ থাকলো কি, থাকবে কি? চোখের কোণে কি জল জমল? আসিফ নিজেকে যেন ধিক্কার দিল। ছেলেদের কাঁদতে নেই। ও ভাষাহীন, মুখ বধির হয়ে গেল। চুপচাপ সেই কোলে মাথা রেখে পড়ে থাকল। মুশফিক সহ সবাই ছোট কাঁচের জানালা দিয়ে সবটা দেখল। আসিফ চোখ বন্ধ করে পড়ে আছে। ওর জগৎ জানার দরকার নেই, কে কি মনে করে সেটাও জানার দরকার নেই। ওর দরকার শুধু সুমু। ডাক্তার ফাহমিদা তখন এই খবরে দ্রুত ছুটে আসছিল 2 নার্স সহ। সে বোন ম্যারো টেস্টের জন্য স্যাম্পল কালেকশন করতে এসেছে। পুরোপুরি কনফার্মেশন দরকার। সাথে পরবর্তী ট্রিটমেন্ট কি হওয়া উচিত বা ক্যান্সার কোন স্টেজে আছে সেটার জন্য টেস্টটা খুব জরুরি। কেবিনে ঢুকতে গিয়েও আসিফকে ও অবস্থায় দেখে থেমে গেল। রাজিয়া বেগম তার দিকে এগিয়ে এলো, শোহালেন ফাহমিদাকে। কি সমস্যা মা? আসিফ অমন করে কেন? ডাক্তার ফাহমিদা বলল, সাসপেক্টেড লিউকেমিয়া। রাজিয়া বুঝল না। বুঝি নাই মা। আশঙ্কা করছি ব্লাড ক্যান্সার, সাথে হেড ইনজুরি, ইন্টারনাল ব্লিডিং কোমা। রাজিয়া বেগম যেন পড়ে যাচ্ছিলেন, কিন্তু বিথি তাকে ধরল। ভোরে ফজরের আজানে ঘুম ছুটে আসিফের। চোখ মেলে পাশের ঘুমন্ত পরীর দিকে তাকিয়ে হাসি মুখে সালাম দিল। তারপর নিজেই বলল, উত্তর কোথায় সুমু? তোমার একান্ত ব্যক্তিগত মানুষটা তোমার উত্তরের অপেক্ষায়। সে সুমাইয়ার পাশে রিভলভিং চেয়ারে রাত পার করেছে। চেয়ারটা এখানে ছিল না, ও নিজ কেবিন থেকে এনেছে। সুমাইয়ার সাথে থাকবে তাই। সারা রাত মেয়েটার পূর্ণাঙ্গ মনিটরিং একা হাতে সামলেছে।
নিউরোলজিস্ট ডাক্তার সাদিক ভাই মাঝে মাঝে তদারকি করে গেছেন, সাথে হেমাটোলজিস্ট ডাক্তার মাহমুদা ম্যাডাম। কাজী ইকরামুল আহসানের পূর্ব পরিচিতি কয়েকজন ডাক্তার আছেন, তারা নিয়মিত বিরতিতে খোঁজ খবর রাখছেন। আর আসিফ তো সার্বক্ষণিক আছে স্ত্রীর পাশে।